ইলিশ কমে যাওয়ায় বরগুনায় আকাশ ছোঁয়া দাম, তাই অনেক বিক্রেতাও রূপালী এই মাছ খেতে পারছেন না। 1 কেজি ওজনের একটি ইলিশের জন্য গুনতে হয় 3 থেকে 3,500 টাকা। অথচ প্রতি বছর এই সময়ে দক্ষিণাঞ্চলের বাজারে পর্যাপ্ত মাছ থাকে। বরগুনা জেলায় প্রায় 1.5 লক্ষ রয়েছে নিবন্ধিত জেলে। যারা মাছ শিকার করছেন তারাই ইলিশ মাছ খেতে পারছেন না। গত বছরের তুলনায় এবছর ইলিশের দাম কেমন এবং উৎপাদন কেমন সেই বিষয়টা আমরা জানবো। ছোটটা তো নাই, বড়টা দুই একটা আছে। হ্যাঁ, যে দাম আর ছোটখাটো মানে কিনে খাওয়ার মতো কোনো শক্তি নেই। 400, 2900, 3000 কেজি মাছ। কেজির উপরের মাছ 3500, 4000 টাকা। যেহেতু সাধারণ ক্রেতারা কিনে খাইতে পারে না, আবেগ করে, আফসোস করে। ঝাটকা মাছের কেজি, ঝাটকা ইলিশ 800 টাকা। এখন আর কি ছোট মোটো মাছ ওরে খাওয়ার মতন সবাই সাধ্য নাই। ইলিশ তো বাজারে সামান্য আছে, তাই আর যেটি আছে এটা তো আমাদের জন্য না। কেনার মতো টাকা আমাদের কাছে নাই। 1000 টাকা কেজি একজন মধ্যবিত্তকে বড়লোক ফ্যামিলির মাংস খাওয়ার মতো সামর্থ্য নাই। পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 24-25 অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল 1344 মেট্রিক টন। 25-26 অর্থ বছরে তা 1158 মেট্রিক টন এসে দাঁড়িয়েছে। প্রায় 200 মেট্রিক টন কম হয়েছে ইলিশের উৎপাদন। এরকমই প্রতিদিন ইলিশের উৎপাদন কমছে। এর কারণেই মূলত প্রত্যেকটা বাজারেই দেখা গেছে ইলিশের দাম বৃদ্ধি। দেশের 8টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুর পর্যন্ত ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী এসব এলাকা হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এই পরিস্থিতিতে এসব এলাকার অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। যানবাহনে ব্যবহার করা গ্যাসের সংকট রাজধানীতে। সিএনজি স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ওইখান থেকে সিরিয়াল ঘুরতে ঘুরতে এখানে আসলাম গেটের কাছাকাছি, এখন ওনারা বলতেছে গ্যাস নাই। 4 ঘন্টা কাছাকাছি সিরিয়াল দিছি, লাইন বন্ধ রয়েছে, লাইনে গ্যাস নাই, বসে রয়েছি। পাম্পান গ্যাস নেই, কি করবো? সিরিয়ালে দাঁড়াই দিয়েছি। কারণ আমাদের যে কষ্ট, এটা তো আর মালিকেরা বোঝে না। তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশনে 2 সপ্তাহ ধরে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না গ্রাহকরা। অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। অনেক সময় অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। এই অবস্থা কলাবাগান, মোহাম্মদপুর, কাফরুল, কাজীপাড়া ও বাড্ডা সহ রাজধানীর বেশিরভাগ এলাকায়। অবশ্য গ্যাসের সংকট থাকলেও দাম বাড়েনি। ওরা তো বলতেছে লাইনে কোনো গ্যাস নাই। তা গ্যাস যদি না থাকে তাহলে আবার গ্যাস দেয়, আবার কতক্ষণ পরে বন্ধ করে, আবার কতক্ষণ পরে দিতেছে, তাও তো আমরা বুঝতেছি না। এটা সিন্ডিকেট, এটা তো আর কিছু না, ওই তেলের মতন হয়েছে আর কি। না, তেলে সিরিয়াল নাই, এখন আবার গ্যাস। এই গ্যাসের দাম বাড়ানোর জন্য এই পায়তারা করতেছে। পেট্রোবাংলা সূত্র বলছে বর্তমানে দিনের বেলায় সারা দেশে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ আছে 215 কোটি ঘনফুট। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে সরবরাহ স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। 1 সপ্তাহ পর যদি ঠিক হয়, এর আগে ঠিক হবে না। এইটা তো মজুত করার কিছু নাই, যে মজুদের জন্য যে গ্যাসটা দাম বাড়লে মনে করেন আমাদের গ্যাসটা আমি মজুত করলাম, তাহলে আমার লাভ হবে। এখানে মজুত, এটা দাম বাড়ার সাথে এটা কোনো সম্পর্ক না। এটা মানে জাতীয় গ্রিডের একটা প্রবলেম হচ্ছে। রাজধানী ও আশপাশের জেলায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস জানিয়েছে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। গ্যাস সংকটের এই চাপ কেবল সিএনজি স্টেশনেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে সার্বিক পরিবহন খাত ও সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রায়। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও চরম রূপ নেবে বলে আশঙ্কা চালক ও মালিকদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস।
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে থাকা জীববৈচিত্র্য নিয়ে প্রতিবেদন। অবাধে পর্যটক চলাচলের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে জীববৈচিত্র্য। গুলিয়াখালী সমুদ্র সৈকত এমন একটি স্থান যেখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি, রয়েছে কাঁকড়া, কেওড়া বন আর হরিণ, যোগ করেছে বাড়তি সৌন্দর্য। এই সৈকতকে এখনই সংরক্ষিত এলাকা ঘোষণা করা না হলে অচিরেই হারিয়ে যেতে পারে হরিণের আবাসস্থল। একদিকে সাগরের গর্জন, অন্যদিকে বনের পশু পাখিদের কলকাকলি, হরিণের বিচরণ, লাল কাঁকড়া, নানা ধরনের পশু পাখি, জীববৈচিত্র্যে ভরপুর ছিল এই গুলিয়াখালী। পর্যটকদের অবাধ বিচরণের কারণে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এই জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য এখনই কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। এখানে যে জীববৈচিত্র্যের যে একটা বিরূপ প্রভাব পড়ছে পুরো দেশের মধ্যে, তার মধ্যে এই গুলিয়াখালী বীজটাও অন্যতম। যদি পর্যটক সংখ্যা বাড়ে তাহলে জীববৈচিত্র্য অবশ্যই অনেক ক্ষতি হবে। হয়তো একদিন এই লাল কাঁকড়া বিলীন হয়ে যেতে পারে। আজকে আমরা অনেকদিন পর আসলাম, দেখে এখানে দেখা যাচ্ছে না, হরিণ তো দেখা যাচ্ছে না, তো মানুষ এখন চাষাবাদ, গরু ছাগল বেশি দেখা যাচ্ছে। নাগরিক হিসেবে আমরা অনেক অসচেতন, আমাদের এগুলো নিয়ে দাবি তোলা উচিত, আমরা কেউ এটা নিয়ে দাবি তুলি না। দেশের প্রেক্ষাপটে আমরা যেভাবে আমাদের পর্যটনের জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করা উচিত, আমরা এটা করতে পারতেছি না। বা আমি মনে করবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্লাস সরকার সকলের এদিকে সুদৃষ্টি দেওয়া উচিত। জেলা প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি গুলিয়াখালীর পর্যটন খাতটাকে উন্নত করার জন্য। একই সাথে ওখানে যে বন্য প্রাণী আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটাকে সংরক্ষণও আমাদের মূলত প্রধান লক্ষ্য। গুলিয়াখালী ফরেস্ট দেশের দ্বিতীয় জীববৈচিত্র্যের লীলাভূমি। এই লীলাভূমিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণার দাবি সংশ্লিষ্টদের। সীতাকুণ্ডের গুলিয়াখালী থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেওয়া হয়। বাকি আসামিদের মধ্যে আছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। বর্তমানে গ্রেপ্তার রয়েছেন 9 জন। তারা হলেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। 2013 সালের 5ই মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ 4টি স্থানে 58 জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের অভিযোগপত্রের বিষয়ে আরও তথ্য নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, অভিযোগপত্রে প্রসিকিউশন কি বলেছে, বিস্তারিত জানান। যে আজকে কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সময়ের যে আলোচিত হত্যাকাণ্ডগুলি ঘটেছিল রাজনৈতিক ইতিহাসে, তার মধ্যে 2013 সালের 5ই মে যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটি কিন্তু অন্যতম একটি ঘটনা ছিল। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালে পুনর্গঠন হওয়ার পর কিন্তু এটি একটি আলোচিত ঘটনা, যেটি এই তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিন্তু তদন্তের জন্য এটি হাতে নেয়। এবং জুলাই গণ অভ্যুত্থানের বাইরেও যে কয়েকটি মামলা ছিল তার মধ্যে এটি একটি অন্যতম মামলা হিসেবে তারা দেখছেন। 2013 সালে যে ঘটনাটি ঘটেছিল এটি কিন্তু আলোচিত এই জন্যই কারণ এটির বিচারিক প্রক্রিয়া অনেক দিন, এক যুগেরও বেশি হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এটিকে নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি ছিল। এটিতে ঠিক কতজন নিহত এবং আহতের ঘটনা ঘটেছিল সেটি কিন্তু অনেকের কাছে অজানাই ছিল। এই দীর্ঘ তদন্তের পর কিন্তু আজকে বেশ কয়েকবার তারা কিন্তু এই তদন্তের যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি জমা দেওয়ার কথা থাকলেও কিন্তু আজকে তারা ফাইনাল একটা ডেট করেছে এবং ফাইনালি সকালবেলা
আজকে কিন্তু তারা রেজিস্ট্রারের কাছে এই প্রসিকিউশন কিন্তু তাদের তদন্ত প্রতিবেদন অর্থাৎ ফর্মাল চার্জ কিন্তু জমা দিয়েছে। অর্থাৎ আজকের পর থেকে এই মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। সকালে আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের বাদীপক্ষের কিছু সদস্য এই ট্রাইব্যুনালে আমরা দেখেছি যে উপস্থিত হয়েছে এবং তাদের সামনেই তাদের মাধ্যমে কিন্তু এই 41 জনকে আসামি করে এই প্রতিবেদনটি রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়েছে। তবে আজকে কিন্তু এখনও এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এখানেই শুনানি হওয়ার কথা রয়েছে। এখনও পর্যন্ত চেয়ারম্যান মহোদয় অনুপস্থিত থাকার কারণে এখনও পর্যন্ত এই অভিযোগপত্রটির ওপরে শুনানি কিন্তু শুরু হয় না। আমার কাছে কিন্তু এই মুহূর্তে আমি যে তথ্যটি পেয়েছি যেই 41 জনকে এখানে আসামি করা হয়েছে এই মামলায় সেইটির কিন্তু তালিকা ইতিমধ্যে আমার হাতে এসেছে। তার মধ্যে কিন্তু আমি যদি আপনাকে একটু শোনাতে চাই যে এখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, তার পাশাপাশি রয়েছে মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফ, হাসান মাহমুদ আফম, বাহাউদ্দিন নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, ডক্টর দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, ডক্টর ইমরান ঈদ সরকার, 3 জন সাংবাদিক রয়েছেন, তার মধ্যে শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা। এছাড়া বাকি যে পুলিশ কর্মকর্তা রয়েছেন হাসান মাহমুদ খন্দকার, AKM শহীদুল হক, ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বেনজির আহমেদ, মোহাম্মদ মোখলেসুর রহমান, জেনারেল আজিজ আহমেদ, জিয়াউল হাসান, জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল, শেখ মোহাম্মদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আশরাফুজ্জামান, SF মেহেদি হাসান, হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান সেলিম, SM শিবলি নোমান এবং ফরমান আলী। আমাদের কাছে এই 41 জনের তালিকা রয়েছে। তার মধ্যে এই 41 জন আসামির মধ্যে কিন্তু 9 জন ইতিমধ্যে গ্রেফতার রয়েছেন এবং বাকি যে আসামিরা তাদেরকে কিন্তু আজকে গ্রেফতারের জন্য আবেদন করা হয়েছে। অর্থাৎ আজকে এই শুনানির শেষে কিন্তু তাদেরকে গ্রেফতার করে পরবর্তী যে ডেট নির্ধারণ করা হবে সেই ডেট নির্ধারণে তাদেরকে গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিবেন আদালত। এটি হচ্ছে আদালতের একটি নিয়ম। এই নিয়মের মধ্যেই কিন্তু এই আজকের যে এই চলমান মামলা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কিন্তু আজকে থেকে শুরু হবে। তো এটি আলোচনার মধ্যে বলাই যায় যে আজকে আলোচিত এই হত্যা মামলার যে বিচার কার্যক্রম এটি আজকে অফিসিয়ালি শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এবং এটিকে অনেকে আলোচিত এই কারণেই বলছেন যে তখনকার দিনে এটি বেশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সরকার ওই সময় বলছিল যে আসলে কতজন এখানে নিহত হয়েছে, সরকারও ওই তৎকালীন সরকারও কিন্তু এটিকে নিয়ে একটি ধোঁয়াশা তৈরি করেছিল। কিন্তু আজকে আমরা যদি জানতে পারলাম যে এখানে তারা 41 জন নিহতের কথা বলেছে, যেখানে 58 জনকে তারা পুরোপুরি শনাক্ত করতে পেরেছে। তবে এর পরবর্তী নির্দেশনা কি আসে সেটি আদালতের শুনানির পরেই আমরা বলতে পারবো। তো আসিফ, আপাতত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরের BRDBর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কিনা তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন। BRDBর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে রংপুর পল্লী মেলা পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 15 জন। স্থানীয়রা জানান, ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নে বাজারের নামকরণ নিয়ে 30 বছর ধরে বিরোধ চলে আসছে। আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে কয়েকদিন ধরে আবার 2 গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের 15 জন আহত ও 1 জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ইব্রাহিম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ইব্রাহিম শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসায় ডেকে নিয়ে যায়। বৃষ্টির কারণে অন্যান্য শিক্ষার্থীরা মাদ্রাসায় না আসার সুযোগে বলাৎকারের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে কাউকে কিছু না বলার জন্য চাপ প্রয়োগ করে।
পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। আগামী 18 মাসের মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের। এর মধ্য দিয়ে অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। আর বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশা প্রকাশ করেন অন্তত 1.5 বছরের মধ্যেই প্রথম কোনো কারখানা উৎপাদনে যাবে। মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশ স্থলের কাছে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। দুপুর 12:30টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজি ভর্তি একটি ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক দিয়ে কৌশলে হাত পুড়িয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় কুমিল্লা ও নোয়াখালী থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার রাজধানীর কল্যাণপুরে সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ফজলে এলাহি জানান, এই প্রতারক চক্রটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও চিনির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নারীদের হাতের তালুতে ক্ষত সৃষ্টি করত। পরে জিনের ভয় দেখিয়ে ও ক্ষত সারানোর নামে ভুক্তভোগীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করত। তাদের এই প্রতারণার ফাঁদে পড়ে অন্তত 200 জন ভুক্তভোগী চিকিৎসা নিয়েছেন। মামলার বাদী ফেসবুকে রহমত আলী কবিরাজ নামে একটি আইডির মাধ্যমে কথিত এক তান্ত্রিকের সঙ্গে পরিচিত হন। তার স্বামীর পরকীয়া দূর করার প্রলোভন দেখে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া হিসাবে 1,500 টাকা গ্রহণ করেন এবং পরে জালালি কবুতর কেনার অজুহাতে আরও 3500 টাকা তিনি নেন। পরবর্তীতে জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ভুক্তভোগীকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে বলেন এবং ইমো ভিডিও কলে তার নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলেন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ডাইনামিক সিটির 2026-27 সেবাবর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন সালমা আদিল। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে 2025-26 সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি দায়িত্ব তুলে দেন লায়ন সালমা আদিলের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ও টেকসই সেবামূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ 41 জনকে আজ গ্রেফতারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার পরিকল্পনা করে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল। 2013 সালের 5 মে 13 দফা দাবিতে রাজধানীর মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এসব দাবির অন্যতম ছিল কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল এবং ইসলাম বিদ্বেষী ও নাস্তিক ব্লগারদের অপপ্রচার বন্ধ এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা। এক পর্যায়ে মতিঝিলে অবস্থানের ঘোষণা দেয় হেফাজত। সরকারের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে বলা হলেও তারা তা অগ্রাহ্য করে। এই অবস্থায় রাতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বাইরেও চলে অভিযান। এতে মোট 61 জনকে হত্যা করা হয় বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
এ ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন তৎকালীন বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও শহীদুল হক, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা ও গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকার। অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 অগাস্টে সেটির পরবর্তী তারিখ আছে যে যারা যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে তারপরে যদি তাদের মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলাটা বিচারের জন্য রেডি হবে। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনায় প্রত্যেক আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা জেনোসাইড, কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন, লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন। আমাদের প্রাইম এফএসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। অন্য আসামিদের মধ্যে আছেন তৎকালীন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসির, আব্দুর রাজ্জাক ও হাসান মাহমুদ। ৪১ জনের মধ্যে ১০ জন অন্য মামলায় কারাগারে আছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী ১৮ মাসের মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের। এর মধ্য দিয়ে অন্তত ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। আর বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ ১২ বছর স্থবির থাকার পর গতি পেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনে। আনোয়ারার বেলছোড়া এলাকায় প্রায় ৮০০ একর জমির উপর গড়ে উঠছে এই অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪,১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশা প্রকাশ করেন অন্তত ১.৫ বছরের মধ্যেই প্রথম কোনো কারখানা উৎপাদনে যাবে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই জোনটা যত দ্রুত সম্ভব আমরা চালু করতে পারি এবং সেই সাথে চট্টগ্রামের যত মানুষের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারি। এই অর্থনৈতিক জোনে $১ বিলিয়ন উপর বিনিয়োগের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। এখানে বিনিয়োগ করবে তারা, এখানে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা টেকনিক্যাল ফ্যাসিলিটিস ডেভেলপ করবে এবং তারা এখানে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করবে। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেশি এবং বিদেশি সকল বিনিয়োগকারীদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এই প্রকল্পের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধি পাবে। আশা করা হচ্ছে ২০৩১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।
আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে ঘরোয়া রান্না, শিল্প উৎপাদন ও সিএনজি স্টেশনগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে এটা সরকারি প্রতিষ্ঠানের নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটি। প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে দৈনিক 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে সরবরাহ 50% পর্যন্ত স্বাভাবিক করা গেলে পরের সপ্তাহে 100% পুনরুদ্ধার সম্ভব হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে আমাদের ন্যূনতম কোনো দ্বিধা নেই। যেটা বললাম যে সরকারি প্রতিষ্ঠান না বলে দায়ী স্বীকার করব না, ব্যাপারটা এরকম কিছু না। যেহেতু জনগণের প্রত্যাশার জায়গা এই সরকার রয়েছে, আমরা এই দায়িত্বটা নিয়েই আমরা সর্বতভাবে চেষ্টা করছি। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। পদত্যাগের কারণে শূন্য হওয়া দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মঙ্গলবার সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক করবেন। বৈঠকের পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হয়েছে রাষ্ট্রপতির পদ। এই শূন্য পদ পূরণে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 বিধান অনুযায়ী স্পিকারের সাথে আলোচনার পরই নির্বাচন কমিশন সরকারি গেজেটে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। দেশে মাত্র 1 বছরের ব্যবধানে নারী ও কন্যা শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে 53.6%। 2024 সালের তুলনায় 2025 সালে ধর্ষিতার সংখ্যা বেড়েছে 261 জন। জাতীয় প্রেস ক্লাবে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানায়। সংগঠনটি বলছে, নারী নির্যাতনের বিচার কোনো সামাজিক সালিশ বা আপোষের মাধ্যমে নয়, বরং কঠোরভাবে দেশের প্রচলিত আইনেই হওয়া উচিত। রাজধানীর পল্লবীর রামিসা কিংবা মাগুরার আসিয়া, দেশে ধর্ষণের ঘটনা যেন থামছেই না, যেখানে পাশবিকতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ধর্ষণ এবং নারী ও কন্যা শিশু নির্যাতনের এসব ঘটনার চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ মহিলা পরিষদ। দেশের 14টি জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি হয়। সংগঠনটি বলছে, 2024 সালে দেশে 487টি একক ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। 2025 সালে তা বেড়ে দাঁড়ায় 748টিতে। এ ধরনের ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ চান বক্তারা। হত্যা, ধর্ষণ এগুলো কিন্তু ক্রিমিনাল অপরাধ, ফৌজদারি অপরাধ, কিন্তু আমরা অবলীলায় এই ফৌজদারি অপরাধে সালিশ করে যাচ্ছি। ফৌজদারি অপরাধের জন্য যদি আমি সালিশ করি, তাহলে আমিও কিন্তু অপরাধী জায়গায় চলে যাব। যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। পাশাপাশি কথা বলেন সংসদ সদস্যদের নৈতিক পতন নিয়েও। আমরা এরকম সংসদ চাই না যে আমাদের সংসদ বিদেশে যে টুকরা টুকরা লাশ হয়ে পড়বে, সেরকম সংসদ চাই না। আমরা এরকম সংসদ চাই না যিনি যার ব্যক্তিগতভাবে তার চারিত্রিক স্খলন থাকবে। সংবাদ সম্মেলনে 20টি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরে সংগঠনটি। এই প্রসঙ্গে আপনাদের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।